আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়। আজকে প্রথমবারের মতো তোমাদের সামনে রসায়নের একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া। আসলে আজকে প্রথম দিন তোমাদের একটু সাহস দিয়ে নিই। সেটি হলো, রসায়ন বিষয়টাকে সবাই খুব ভয় করে, কারণ রসায়ন না বুঝে কোনো কিছু লেখা যায় না। এই কারণে এই বুঝতে প্রবলেম বিধায় সবাই কিন্তু এই সাবজেক্টটাকে অত্যন্ত ভয় করে। কিন্তু আজকে তোমাদের আমি অভয়ের সাথে বলতে চাই, রসায়ন সকল সায়েন্সের বিষয়ের ভিতরে সবচেয়ে সহজ এবং রসযুক্ত একটা সাবজেক্ট, যদি তোমরা সেই রস আহরণ করতে পারো। দেখো, রসায়ন কেন, রসায়নটা আমি কেন বললাম রস, রসায়ন, একে যদি সন্ধি বিচ্ছেদ করো তাহলে আমরা পাবো রস যোগ আয়ন সমান সমান রসায়ন। তার মানে কি বলো তো বন্ধুরা? তার মানে এই রসায়নের ভিতরে অবশ্যই রস রয়েছে, এই জন্য এর নাম হয়েছে রসায়ন। আমরা ধরে নিতেই পারি, অস্বাভাবিক কিছু না। এই রসটা তুমি যদি সঠিকভাবে তোমরা যদি অর্জন করতে পারো, এই স্বাদটা যদি তোমরা উপভোগ করতে পারো ধৈর্য ধরে, তাহলে কিন্তু সবচাইতে সহজ একটি বিষয় আমি মনে করি রসায়ন। দেখ, আজকে প্রথম দিনে তোমাদের প্রথম আলোচ্য যে বিষয়, সেখান দিয়েই আসলে সহজে বুঝলে যে রসায়নটা কত সহজ, সেটি প্রমাণ আজকেই তোমাদের আমি দিয়ে দিব প্রথম দিনেই। চলো শুরু করা যাক। আজকে তোমাদের আলোচনা হবে সপ্তম অধ্যায়। অধ্যায়ের নাম নিশ্চয়ই তোমরা জানো, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া, রসায়নের যে ক্রিয়াকৌশলগুলো যে প্রক্রিয়ায় ঘটে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে রসায়নের অন্যতম মেজর একটা আলোচ্য বিষয়। কারণ এই বিক্রিয়ার কারণেই সবাই সাবজেক্টটাকে ভয় পায়। কারণ বিক্রিয়া মানে সেখানে কিছু পরিবর্তন ঘটবে, সেখানে এক ধরনের পদার্থ থেকে অন্য ধরনের পদার্থের তৈরি হবে, বিভিন্ন ধরনের বিক্রিয়ক পদার্থ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক নতুন উৎপাদ তৈরি করবে। তো রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয়, তখন তোমরা মনে রাখবে দুই ধরনের পরিবর্তন সেখানে ঘটে থাকে। তো প্রথমে আমরা 7.1 যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। তো সবসময় দেখবে পদার্থের পরিবর্তন দুই ধরনের হয়ে থাকে। প্রথম পরিবর্তন হচ্ছে ভৌত পরিবর্তন। 1 নম্বর পরিবর্তন হচ্ছে ভৌত পরিবর্তন, এবং দ্বিতীয় পরিবর্তন হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। তাহলে আমাদের এই দুই ধরনের পরিবর্তন রসায়নে সংঘটিত হয়ে থাকে। একটি হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। দেখো, ভালোভাবে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভৌত পরিবর্তন নিয়ে প্রথম আমরা একটু আলোচনায় আসি। ভালোভাবে লক্ষ্য করবে, এখানে বোঝার অনেক বিষয় আছে। আসলে এর নাম ভৌত পরিবর্তন কেন হলো? ভৌত পরিবর্তন
যে পরিবর্তনে ফলে কোনো পদার্থের বাহ্যিক গঠনের পরিবর্তন হয়, বাহ্যিক গঠনের পরিবর্তন সংঘটিত হয়, কিন্তু অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন সংঘটিত হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। তাহলে দেখো ভৌত পরিবর্তন কি? যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক আকার আকৃতি বা অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু অভ্যন্তরীণ গঠনের বা শৃঙ্খলার কোনো পরিবর্তন ঘটে না, সেটি হচ্ছে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। যেমন দেখো, তোমাদের একটা খুব সহজ উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিই। ধরো বরফ, এই বরফ প্রাথমিক অবস্থায় এর টেম্পারেচার একদমই থাকে না, এর বরফের কোনো তাপমাত্রাই থাকে না, অর্থাৎ ধরে নাও -40°C। মাইনাস মান মানে বুঝতেই পারছো, নেই বললেই চলে, তাপ ওখানে তাপই নেই একদম। এই বরফকে যখন তুমি তাপ দিবে, বরফটা গলে তখন কি হয়ে যাবে? পানি তরল অবস্থা হয়ে গেল। আর এই বরফটা ছিল কঠিন অবস্থা, বুঝতেই পারছো। এবার পানিটা হয়ে গেল তরল অবস্থা। এই পানিকে অর্থাৎ এই তরলকে যদি তুমি তাপ দাও, পুনরায় যদি আবার তাপ দাও, তাহলে তোমার সেটা কি হয়ে যাবে? বাষ্পে পরিণত হয়ে যাবে, বাষ্প। এই বাষ্পকে যদি তোমরা আবার পুনরায় শীতল করো, আবার কিন্তু আগের অবস্থায়, তার আগের অবস্থায় চলে আসবে, অর্থাৎ বাষ্পের আগের অবস্থা মানে কি? তরল। এই তরলকে যদি আরো বেশি ঠান্ডা বা শীতল করো, অতিরিক্ত পরিমাণে যদি ঠান্ডা করো, অতিরিক্ত ঠান্ডা অর্থাৎ এখানে যে শীতল করেছো বা ঠান্ডা করেছো, তার সাথে আরো বেশি ঠান্ডা করলে আবার পুনরায় বরফে পরিণত হবে। তাহলে তোমরা এখন বলো তো, বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প, বাষ্পকে শীতল করে আবার পুনরায় তরল অর্থাৎ পানি, আরো বেশি শীতল করে কঠিন অর্থাৎ পুনরায় আবার বরফে। তাহলে এখানে মূল গঠন যে উপাদানটা সেটা কি? নিঃসন্দেহে পানি। তাহলে বরফ, পানি, বাষ্প, বাষ্প, পানি, আবার বরফ, তার মানে কি মূল উপাদানটা আমাদের পানি অর্থাৎ H2O। দিন শেষে কিন্তু এই পানির কিন্তু কোনো পরিবর্তন হয়নি মূল গঠনের, এই কারণে এটা ভৌত পরিবর্তন। এর শুধু বাহ্যিক আকার পরিবর্তন হয়েছে। অর্থাৎ বাহ্যিক আকার কি ছিল? বরফ কঠিন হয়ে গেল তরল, অবস্থার পরিবর্তন হয়ে গেল। আর তরল থেকে আবার আমরা পদার্থের তিনটা অবস্থা জানি, কঠিন, তরল এবং বাষ্প অথবা গ্যাসীয়। তাহলে কঠিন থেকে তরল হলো, তরল থেকে বাষ্প হলো, তাহলে অবস্থার পরিবর্তন ঘটছে। এখানে মূল যে গঠন পানি, এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তার মানে এটা আমরা এই সংজ্ঞা থেকে বলতে পারি যে নিঃসন্দেহে এটি একটি ভৌত পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমাদের আলোচ্য বিষয় হবে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালোভাবে লক্ষ্য করবে যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের
বাহ্যিক গঠনের পরিবর্তন এই জায়গায় বাহ্যিক গঠনের পরিবর্তনের পাশাপাশি বাহ্যিক গঠনের পরিবর্তনের পাশাপাশি অভ্যন্তরীণ গঠনেরও পরিবর্তন সংঘটিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। দেখো কি সুন্দর একটা কথা, ভৌত পরিবর্তন শুধু বাহ্যিক গঠনের পরিবর্তন হবে, মূল যে উপাদান ওর অভ্যন্তরীণ গঠনের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ শুধু ফিজিক্যাল চেঞ্জ, অর্থাৎ বাহ্যিক গঠন পরিবর্তন হবে। আর রাসায়নিক পরিবর্তনে কি হলো, অভ্যন্তরীণ গঠনেরও বাহ্যিক গঠনের পাশাপাশি অভ্যন্তরীণ গঠনেরও পরিবর্তন সংঘটিত হবে। অর্থাৎ এখানে নিঃসন্দেহে তোমরা মনে রাখবে একটি রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া যদি সম্পূর্ণ হয় তাহলে নিঃসন্দেহে এখানে এক ধরনের পদার্থ পরস্পরের সাথে মিলিত হয়ে অন্য ধর্মের অধিকারী কোনো নতুন পদার্থের পরিবর্তন বা নতুন পদার্থ তৈরি হবে। কেননা এখানে রাসায়নিক পরিবর্তন বলা হয়েছে অভ্যন্তরীণ গঠনেরও পরিবর্তন হবে, তাহলে নিঃসন্দেহে ভিন্ন ধর্মী একটা নতুন উপাদান আমরা সেখানে পাবো। চলো একটি উদাহরণে আসা যাক। খুব সাধারণ একটি উদাহরণ, সেটা হচ্ছে আয়রন, অর্থাৎ আমরা যাকে লোহা হিসেবে জানি। এটা বাতাসের জলীয় বাষ্প, অর্থাৎ অক্সিজেন এবং বাতাস এবং জলীয় বাষ্প অর্থাৎ H2O পানি, N অণু পানি, যেখানে মনে রাখবে n সমান 1 2 3 ইত্যাদি যেগুলো সংখ্যা। আয়রন বাতাসের অক্সিজেন এবং N অণু পানি পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, লোহা, অক্সিজেন এবং জলীয় বাষ্প। আমরা সবাই জানি যে দীর্ঘদিন যে কোনো ধাতব জিনিস, লোহা যেহেতু একটা ধাতু, এটি দীর্ঘদিন কাজকর্ম না করলে সেখানে কি ধরে, মরিচা পড়ে যায়। এইটা কিন্তু মরিচার রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে তোমরা আজকে জানতে পারবে যে কিভাবে লোহায় মরিচা পড়ে এবং একটি নির্দিষ্ট কালার সে লালচে বাদামি বর্ণের হয়ে যায়। Fe2O3NH2O এর নাম হচ্ছে আর্দ্র ফেরিক অক্সাইড। আর্দ্র ফেরিক অক্সাইড। আর্দ্র কেন হলো? আর্দ্র হলো কারণ এই যে এখানে পানি রয়েছে, আর্দ্র মানে ভেজা। আর ফেরিক অক্সাইড মানে এখানে কিন্তু আয়রনের যোজনী হচ্ছে 3+। তোমরা মনে রাখবে আয়রন 2+ যদি হয় তাহলে নাম হয় ফেরাস, আর আয়রন যদি 3+ হয় এর নাম হয়ে যায় ফেরিক। ফেরিক আমরা জানি একটি মৌল তার পার্শ্ববর্তী যতটি মৌলের সাথে যুক্ত থাকে সেটা তার যোজনী, তার মানে আয়রনের যোজনী কিন্তু 3, তার মানে নিঃসন্দেহে সেটা ফেরিক, তাই এর নাম হয়েছে আর্দ্র ফেরিক। আর এই যে অক্সিজেন আছে অক্সাইড, এই দুইটা কিন্তু অক্সিজেনের যোজনী। আর্দ্র ফেরিক অক্সাইড এটা হচ্ছে মরিচা। তাহলে আমাদের সাধারণ ভাষায় আমরা এটাকে বলি মরিচা, কিন্তু রাসায়নিক নাম হচ্ছে আর্দ্র ফেরিক অক্সাইড। তাহলে তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে বলতো লোহায় মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন, তাহলে এক কথায় উত্তর হবে এটি একটি রাসায়নিক পরিবর্তন। যদি বলে কেন, তাহলে এখানে বিভিন্ন ধরনের ভিন্ন ধর্মীয় উপাদান পরস্পরের সাথে মিশ্রিত হয়ে একটা নতুন উপাদানে পরিণত হয়, অর্থাৎ ওর অভ্যন্তরীণ গঠন পরিবর্তিত হয়ে একটা ভিন্ন ধর্মী নতুন পদার্থের তৈরি করে, সেটি হচ্ছে আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা। যাক, আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সামনে বিস্তারিতভাবে 7.1 পর থেকে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তোমরা সব সুন্দরভাবে দেখবে। সবাই ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা করবে।